ওকে, সো ওয়েলকাম টু ইনফিনিটি। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ বন্ধুরা, তোমার চিন্তার আর কোনো কারণ নাই। শেষ মুহূর্তে তোমরা বায়োলজি প্রিপারেশনটা কিভাবে গুছিয়ে নিবে একটু আমি বলে দিচ্ছি। আজকে রাতে ঠান্ডা মাথায় এই জিনিসগুলো একটু দেখে যাও, তুমি দেখবা বায়োলজিতে তুমি সবথেকে বেশি নাম্বার তুলতে পারবা। তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাসে ফুল জীববিজ্ঞান 100% কমন গ্রান্টের একটা শিওর শর্ট লেকচার করব। আজকে লেকচারটা যারা ভালো করে করবা বা একটু ঠান্ডা মাথায় শুনবা, শেষ মুহূর্তে বই থেকে এগুলোই দেখে যাবা, এবার 100% তুমি কমন পাচ্ছ। সো বায়োলজির ক্ষেত্রে বা ঢাকা ভার্সিটির বায়োলজি প্রিপারেশন আমি বলি, কখনোই খুব বেশি ডেপথ থেকে কঠিন প্রশ্ন করে না। তুমি মোটামুটি ভাবে যদি বোটানির জন্য হাসান স্যারের বইয়ের উপরের যে দাগানো লাইনগুলো আছে একদম ভেতরে বা দেখতে চাও দরকার নাই, মেইন জিনিসগুলো একটু দেখে যাও। এবং তুমি যদি জুলজির ক্ষেত্রে আদনান স্যারের বইয়ের দাগানো ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ে যাও এবং ঢাকা ভার্সিটির বিগত 10 বছর বায়োলজি প্রশ্নের প্যাটার্নটা তোমার জানা থাকে বা একবার বা দুইবার করে সলভ করা থাকে, তুমি ইজিলি এমসিকিউতে ভালো করবা, রিটেনে 10 এ 10 পাওয়া সম্ভব, 10 এ 10 পাওয়া সম্ভব। কি পড়বা কিভাবে পড়বা আমি বলে দিচ্ছি। ওকে, সো ফার্স্ট আমাকে বলছে হাইড্রার বহিঃত্বকের কোষ নয় কোনটি? ইজি পিজি কোশ্চেন। সো হাইড্রার যে ত্বকের দুইটা অংশ, একটা বাইরের ত্বক সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপিডার্মিস, আর একটা ভেতরের ত্বক যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোডার্মিস। সো অ্যাপিডার্মিস বা বহিঃত্বকের মধ্যে পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ, গ্রন্থি কোষ, নিউরোসাইট, জনন কোষ এগুলো থাকে। আর অন্তঃত্বক বা ভেতরে বা গ্যাস্ট্রোডার্মিসে পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ, সংবেদী কোষ। আর এই পেশি আবরণী কোষ যেটা আছে, এই যে তোমার অন্তঃত্বক বা গ্যাস্ট্রোডার্মিস, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা ক্ষণপদীয় কোষ, এটা ফ্লাজেলীয় কোষ। তো প্রশ্ন বলছে কোনটা বহিঃত্বকের কোষ নয় তথা কোনটা অন্তঃত্বকের কোষ? উত্তরটা হবে ক্ষণপদীয় কোষ। এই যে ক্ষণপদীয় কোষ হচ্ছে আমাদের হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস তথা অন্তঃত্বকের ভিতরে থাকে, এটা কখনোই বহিঃত্বকের ভেতরে থাকে না। তোমরা যেটা করবা, রুই মাছ, হাইড্রা, ঘাসফড়িং এই টপিকটা একটু ভালো করে 10 মিনিটের মধ্যে একটু রিক্যাপ করে যাও, তুমি দেখবা এখান থেকে একটা এমসিকিউ মাস্ট বি ঢাকা ভার্সিটিতে আসবে। ঘাসফড়িং এর রেচরঙ্গের নাম কি? অবশ্যই ম্যালপিজিয়ান নালিকা। তো আমি কিছু জিনিস অ্যাড করে রেখেছি। ঘাসফড়িং এর রেচরঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। মানুষ যত মেরুদণ্ডী প্রাণী আছে তাদের রেচরঙ্গের নাম মালপিজিয়ান বডি। এরপরে আমাদের অ্যানেলিডা যেটা আছে বা অ্যানেলিডা পর্বের যে প্রাণী আছে তাদের রেচরঙ্গ হিসেবে নেফ্রিডিয়া থাকে। এবং 3 নাম্বার পর্বের প্রাণী প্লাটি হেলমেন্থিসে রেচরঙ্গ হিসেবে শিখা কোষ থাকে। এই ইনফরমেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিখা কোষ থাকে কোন পর্বের প্রাণীতে? রেচরঙ্গ হিসেবে 3 নাম্বার পর্বে প্লাটি হেলমেন্থিস। ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইড গ্রহিতা কোনটি? অবশ্যই অ্যান্সারটা হবে আরইউবিপি অর্থাৎ রাইবোলোজ বিসফসফেট। আর ওএএ এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ আর কি। আচ্ছা, কিছু C3 চক্র বা তোমার যে ক্যালভিন চক্র আছে এর সম্পর্কে কিছু তথ্য অবশ্যই তোমাকে জানতে হবে, আমি এগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রাহক বা গ্রহিতা হচ্ছে রাইবোলোজ বিসফসফেট। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3-PGA। আর এইটা কিন্তু C4 অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড OAA এটা C4 এ কিন্তু। আচ্ছা, আর কি কি জানবা? আর মোটামুটি ভাবে যা যা জানবে এখানে আমরা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। সো একটু তোমরা শ্বসন, তবে C3 চক্র, C4 চক্র এইগুলো একটু ঠান্ডা মাথায় বোটানির নবম অধ্যায় উদ্ভিদের শারীরতত্ত্ব থেকে দেখে যাবা। ওকে, এবার যদি আসি রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটি নেই? দেখছো ঘাসফড়িং, রুই মাছ, হাইড্রা কেন পড়তে বলছি ঢাকা ভার্সিটির জন্য? রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটি নেই? তো রুই মাছের হৃৎপিণ্ডে সাইনাস ভেনোসাস থাকে, অলিন্দ থাকে, বালবাস আর্টেরিওসাস থাকে, বাট কোনাস আর্টেরিওসাস কিন্তু কখনোই থাকে না। রুই মাছের হৃৎপিণ্ডে কখনোই কোনাস আর্টেরিওসাস থাকে না। ওকে, এই ইনফরমেশন একটু জানবা। ঠিক আছে। একজন মানুষের বাম ফুসফুসে কয়টা লোবিউল থাকে? লোবিউল হচ্ছে আমাদের ফুসফুসের কার্যকরী একক বা হচ্ছে ইউনিট। তো আমাদের ডান ফুসফুসে লোবিউল থাকে 10টা, বাম ফুসফুসে লোবিউল থাকে 8টা। বাম ফুসফুসেরটা চাইছে, অ্যান্সার হবে হচ্ছে 8। এবং লোবিউল গুলো সম্পর্কে একটু জানবা, কোনো সমস্যা নাই। কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে? এটা যেমন লাইপেজ আছে, ফসফোলাইপেজ আছে, লেসিথিনেজ আছে। তো আমরা স্নেহ জাতীয় বা তেল চর্বি জাতীয় যেসব খাবারগুলা খাই এগুলোকে লাইপেজ, লেসিথিনেজ, তারপরে তোমার হচ্ছে ফসফোলাইপেজ কি করে জানো? দেহের উপযোগী ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত করে। আমি যেসব চর্বি বা তেল চর্বি জাতীয় স্নেহ পদার্থগুলা খাই এগুলাকে লাইপেজ দেহের গ্রহণ উপযোগী ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে, যাতে সুন্দরভাবে খাবারটা আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয় বা হজম হয়। ওকে, নিচের কোন উদ্ভিদে লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল থাকে? এটা দুইটা উত্তর, একটা হচ্ছে ইউকা আর একটা হচ্ছে ড্রাসিয়েনা খুব সম্ভবত। তো এখানে আমাদের ড্রাসিয়েনাটাই আছে, এই যে ড্রাসিয়েনা, এইটাও আমাদের লেপ্টোসেন্ট্রিক হবে, প্লাস ইউকা যেটা আছে এটাও আমাদের লেপ্টোসেন্ট্রিক হবে।
তো এই টপিকটা একটু ভালো করে দেখবা বাবা, টেরিসে কোনটা, তারপরে তোমার হচ্ছে মানে এখানে আমরা মোটামুটি ভাবে বলে দিছি ভাস্কুলার বার্ডনের যে প্রকারভেদের ছকটা আছে এটা একটু দেখে নিবা। সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড উৎপন্নের জন্য কোন এনজাইমের প্রয়োজন? অবশ্যই অ্যাকোনাইটিক এনজাইম হবে, অ্যাকোনাইটিক এনজাইম হবে। সাইট্রিক অ্যাসিড হচ্ছে আমাদের শ্বসনের তৃতীয় ধাপ। এই চক্রের প্রধান কাঁচামাল হচ্ছে অ্যাসিটাইল কোএ। এই চক্রের 2 অণু এটিপিওচ উৎপন্ন হয় এবং সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিডে কনভার্ট করার জন্য তারপর হচ্ছে অ্যাকোনাইটিক বা অ্যাকোনাইটেজ এনজাইম লাগে বা প্রয়োজন হয়। পানির সালোক বিভাজনের জন্য নিচের কোনটি প্রয়োজন? আমাদের পানির যে সালোক বিভাজনের যে বিক্রিয়াটা আছে, পানি দেখো পানির যে সালোক দেখো পানির সালোক বিভাজনের বিক্রিয়াটা আমি উপরে লিখে রাখছি, ঠান্ডা মাথায় একদম লিখে রাখছি। কেমন বিক্রিয়াটা? খুবই ইজি। আমাদের যে পানি আছে, পানি যখন PS2 লাইটকে পায় বা PS2 লাইটের তরঙ্গ দৈর্ঘ্যটা একটু দেখবা, এই লাইটের উপস্থিতিতে সে ম্যাঙ্গানিজ 2+ আয়ন এবং ক্লোরাইড আয়নের উপস্থিতিতে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, পানি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা H+ এবং হাফ মোল অক্সিজেন গ্যাস হচ্ছে তৈরি করে। এটা হচ্ছে পানির সালোক বিভাজনের বিক্রিয়া। সো বলছে পানির সালোক বিভাজনের বিক্রিয়া নিচে কোনটি প্রয়োজন হয়? অবশ্যই উত্তরটা হবে ম্যাঙ্গানিজ আয়ন, অবশ্যই উত্তরটা হবে ম্যাঙ্গানিজ আয়ন। ঠিক আছে, জীববিজ্ঞানের কোন শাখায় সাপ নিয়ে আলোচনা করা হয়? হারপেটোলজি হবে উত্তর, বিকজ অঙ্ক মানে হচ্ছে আমরা ক্যান্সার সম্পর্কে জানি। সো অঙ্কোলজিতে বেসিক্যালি আমরা ক্যান্সার নিয়ে হচ্ছে পড়াশোনা করি, ক্যান্সার বিদ্যা, ক্যান্সার কিভাবে হয়, কারণ কি, তারপর ক্যান্সার কিভাবে প্রতিরোধ করা যায়, ক্যান্সার রিলেটেড যত কিছু আছে আমরা অঙ্কোলজি ডিপার্টমেন্টে পড়ি। তারপরে আমাদের যেই তারপর হচ্ছে দেখো অর্নাইথোলজি আছে, অর্নাইথোলজিতে বেসিক্যালি আমরা হচ্ছে পাখি নিয়ে হচ্ছে পড়াশোনা করি, অ্যাভেজ বা অ্যাবিস নিয়ে পড়াশোনা করি। জিওলজি তো খুবই ইজি, আমাদের শিলা বা হচ্ছে ভূস্তর আছে, এই যে আমাদের যত মাইনিং এর কাজ হয়, মানে ভূমি থেকে বা ভূতত্ত্ব থেকে আমাদের শিলা খনি বিভিন্ন জিনিস যে উত্তোলন করি বা সম্পদ হিসেবে পাই, ওইগুলো নিয়ে পড়াশোনা আমরা করি জিওলজিতে। জুলজি কিন্তু না, জিওলজি এই সাবজেক্ট অনেক জায়গায় আছে, রাজশাহী ইউনিভার্সিটিতেও আছে মোস্ট প্রবাবলি। সো এগুলো একটু ঠান্ডা মাথায় দেখবা। আসলে আরো কিছু প্রশ্ন আমরা সলভ করি। খুন কৃমি চোখকে আক্রান্ত করে, লোয়া লোয়া। তো তোমরা কিছু তোমরা যেটা করবা, 20 থেকে 25টা ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নাম একটু মাথায় রাখার ট্রাই করবা। যেমন মানুষ হচ্ছে হোমোসাপিয়েন্স, বাঘ হচ্ছে তোমার প্যান্থেরা টাইগ্রিস, সিংহ হচ্ছে প্যান্থেরা লিও, ধান পাট, তারপর হচ্ছে তোমার দোয়েল কপসিকাস স্যালোরিস, তারপরে জবা। ঠিক আছে, এগুলো যে বৈজ্ঞানিক নামগুলো আছে খুবই কমন, শাপলা, নিমফিয়া, নৌচালি, এগুলো একটু দেখবা। ঠিক আছে, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, জবা, মানে আর কত বলবো, যা যা তোমার বেসিক ইম্পর্টেন্ট এই বৈজ্ঞানিক নামগুলো তোমার কিন্তু লাগবে, আমার কথা মিলাই নিও। তারপরে সমপ্রকটতায় ফিনোটাইপিক অনুবাদ কোনটি? বাবা, ঢাকা ভার্সিটি 100% ম্যান্ডেলের সূত্রে যে ব্যতিক্রম গুলো আছে, দুইটা সূত্রে যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমে যে অনুপাত আছে, এইখান থেকে 100% ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করবে। তোমাকে অবশ্যই দুইটা সূত্রে যে 3-3-6টা ব্যতিক্রম আছে, লিথাল জিন হলে কি হবে, সমপ্রকটতা হলে কি হবে, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস হলে কি হবে, মানে কি বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অনুপাতগুলো দেখে যাবা, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অধ্যায় থেকে শুধুমাত্র অনুপাতগুলা দেখে গেলেই 100% প্রশ্ন কমন পড়ে। সো আমাদের সমপ্রকটতার ক্ষেত্রে যেই অনুপাতটা হবে, সেই অনুপাতটা হবে হচ্ছে 1:2:1, কারণ লিথাল জিনের ক্ষেত্রে অনুপাতটা হয় হচ্ছে 2:1, কারণ লিথাল জিনের ক্ষেত্রে ভ্রূণ অবস্থাতেই বা গর্ভাবস্থাতেই 25% জীব মারা যায়। সো এখানে আমরা লিখিয়ে দিছি সমপ্রকটতার যে ফলাফল সেটা হচ্ছে 1:2:1। আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাখ্যা এখানে আছে, দেখবা। নিয়ত বর্ধনশীল মঞ্জুরি দণ্ডযুক্ত পুষ্পমঞ্জুরি দেখা যায় কি, সে 100% জবাতে। জবা সম্পর্কে ডিটেলসে জানবা, জবার যে বিভিন্ন অংশ আছে প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসে জানবা। তো তোমার মালবেসি, পোয়েসিয়া, এই গোত্রের যা যা কিছু তোমার বইতে আছে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এই যে পার্থক্য টাইপের যত জিনিস তোমার বইতে আছে সবকিছু একবার করে দেখে যাবা লাস্ট মুহূর্তে। নিচের কোন ফলটি পার্থেনোকার্পিক? ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, অ্যান্সারটা হবে কলা, কারণ পার্থেনোকার্পিকের এক্সাম্পল হচ্ছে কলা, কমলা লেবু, লেবু। পার্থেনোকার্পিক উদ্ভিদ কি জানো? যেসব উদ্ভিদগুলোকে আমরা পার্থেনোকার্পির মাধ্যমে ফলাই বা উৎপাদন করি। সো বীজহীন, বীজ ছাড়া ফল তৈরি করার যে প্রক্রিয়া বা প্রসেস, বীজ ছাড়া ফলহীন মানে বীজহীন ফল তৈরি করার যে প্রসেস বা প্রক্রিয়া, সেটাকে আমরা বলি হচ্ছে পার্থেনোকার্পি। সো পার্থেনোকার্পিক
যে উদ্ভিদের এক্সাম্পল বা উদাহরণ হবে হচ্ছে আমাদের কি বলতো কমলা লেবু, কলা লেবু, হরমোন প্রয়োগে বীজহীন ফল সৃষ্টির প্রক্রিয়াকে আমরা পার্থেনোকার্পি বলি। ওকে, ঠিক আছে। তো আমাদের লাস্ট একটা প্রশ্ন আছে, দ্বি নিষেকের ফলে উৎপন্ন শস্য কি হবে? ট্রিপ্লয়েড। দ্বি নিষেক বলছে গেলে দুইবার নিষেক, তো আমাদের 3n হয়ে যাবে ব্যাপারটা। ব্যাপারটা কিন্তু 3n হয়ে যাবে, n হইলে হ্যাপ্লয়েড, 2n হলে ডিপ্লয়েড, আর দ্বি নিষেক বলছে দুইবার নিষেক হবে। তো দুইবার যদি বাবা নিষেক হয় তাহলে অবশ্যই আমরা যেই শস্য পাবো সেটা হবে ট্রিপ্লয়েড, এবং এটা 100% ইম্পর্টেন্ট। দ্বি নিষেকের পর শস্য গঠন হচ্ছে আমাদের আরম্ভ হয়, আবৃত বীজ উদ্ভিদের ক্ষেত্রে দ্বি নিষেক ঘটে, তাই বীজের শস্যটা হবে ট্রিপ্লয়েড। কোন প্রকার আর কি গনিয়া সৃষ্টি হয় না, সুস্পষ্ট যৌনক্রম হচ্ছে বিদ্যমান। এই ইনফরমেশন লাগবে, এটা আসবেই, 100% কমন পাবা, ট্রিপ্লয়েড 3n শস্য। পয়সা মাল বেশি দেখবা। এবার আসেন কিছু সম্ভাব্য জীববিজ্ঞানের লিখিত প্রশ্ন হচ্ছে আমরা একটু দেখি, অ্যানালাইসিস করার ট্রাই করি। এবার আসেন জীববিজ্ঞানের যে লিখিত অংশ আছে, এই জীববিজ্ঞানের লিখিত অংশটা তুমি সবার প্রথমে অ্যান্সার করবে, এটা আমার রিকোয়েস্ট। ঢাকা ভার্সিটিতে তুমি বায়োলজির রিটেনটা সব থেকে আগে অ্যান্সার করবা, 2 নম্বরে ফিজিক্স বা হচ্ছে ম্যাথ নিবা, লাস্টে রিটেন অ্যান্সার করবে হচ্ছে কেমিস্ট্রি। প্লিজ এটা শুনো, ছোট ভাই বোনেরা আমার কথাটা শুনো। সো জীববিজ্ঞানের যে লিখিত অংশ আছে, তুমি যদি মাত্র 3 ধরনের বা 4 ধরনের বা 4 টাইপের প্রশ্ন আসলে পড়ো, তুমি দেখবা জীববিজ্ঞানে 10 10 পাওয়া পসিবল। কি কি? তুমি দেখবা হচ্ছে পার্থক্য, তুমি দেখবা শনাক্তকারী বৈশিষ্ট্য, তুমি দেখবা কাজ, তুমি দেখবা ধাপ। তোমার বইতে যত প্রকারের বা যত রকমের, স্পেশালি উদ্ভিদ বিজ্ঞানটা, তুমি কাজ, শনাক্তকারী বৈশিষ্ট্য, ধাপ, পার্থক্য পড়লে জীববিজ্ঞানের রিটেন 100% কমন। জীবনে এগুলার বাইরে কিচ্ছু আসে নাই, এইবারও আসবে না, সামনেও আসবে না। সো ফার্স্ট আমাকে বলছে পয়সিয়া গোত্রের 5টি শনাক্তকারী হচ্ছে বৈশিষ্ট্য। সো পয়সিয়া গোত্র দিছে, তুমি মাল বেসিকটা ভালো করে দেখবা। সো পয়সিয়া গোত্রের ক্ষেত্রে কাণ্ডটা থাকে হচ্ছে নলাকার, মধ্য পর্ব থাকে ফাঁপা, যেমন বাঁশের কথা চিন্তা করো, বাঁশ। ঢাকা ভার্সিটি কি তোমার জন্য বাঁশ নিয়ে রেডি আছে নাকি ফুলের মালা নিয়ে রেডি আছে, সেটা তো কিছুদিন পরেই জানতে পারবো। সো কাণ্ডটা থাকবে কেমন? কাণ্ড থাকবে হচ্ছে এইরকম নলাকার, আর ভেতরে কিচ্ছু থাকবে না, ভেতরটা হচ্ছে ফাঁপা থাকবে, শূন্য থাকবে, ফ্রি স্পেস থাকবে, ভিতরে কিচ্ছু থাকবে না। পুষ্প বিন্যাস হবে হচ্ছে স্পাইকলেট, স্পাইকলেট। পরাগদানিটা হবে হচ্ছে সর্বমুখ, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভপত্র থাকবে একটা অথবা 3টা, গর্ভাশয়টা হবে 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। অমরা বিন্যাস হবে এক্সিয়াল, এক্সিয়াল মানে হচ্ছে কি মূলীয়। ফলটা হবে হচ্ছে ক্যারিঅপসিস, এইটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে পয়সিয়া গোত্রের উদ্ভিদের ফল কেমন হয়, ক্যারিঅপসিস টাইপের হয়ে থাকে। ওকে, এবার দ্বিতীয় যে প্রশ্ন, তাহলে দেখছো শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে একটা কমন পেয়ে গেছি। 2 নাম্বার আছে পার্থক্য। হায় হায়, একই অবস্থা, শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে প্রশ্ন কমন, পার্থক্য থেকে প্রশ্ন কমন। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এই টাইপের যে পার্থক্যগুলো আছে ঢাকা ভার্সিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে ভাজক কলার স্থায়ী কলার মধ্যে একটু পড়াশোনা করি। সো ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর মধ্যে বেসিক্যালি পড়াশোনা কোষীয় অবস্থা। সো মনে রাখবা ভাজক টিস্যু যেগুলো আছে এগুলো অপরিণত এবং বিভাজনে সক্ষম, অর্থাৎ এদের বিভাজন হইতে পারে একটা কোষ থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা এরকম। আর ওদের স্থায়ী কলা যেগুলো আছে এগুলা কিন্তু আর বিকশিত হবে না। আমার হাত এরকম আছে তো, বা এরকম আছে তো, আমার আজীবনই আজীবনই আমার হাত হচ্ছে এইরকমই থাকবে, এটা বিভাজিত হয়ে আর বড় হইতে পারবে না। তো স্থায়ী গুলো হচ্ছে পার্মানেন্টলি বিকাশ প্রাপ্ত হয়ে গেছে, এগুলার আর বিকশিত হওয়ার কোনো চান্স নাই, এবং এটা পার্মানেন্ট এবং অবিভাজ্য। তাহলে ভাজক কলা যেটা আছে এটা কিন্তু বিভাজিত হবে, প্রাচীর হবে পাতলা এবং সেলুলাস দ্বারা তৈরি থাকবে, আর স্থায়ী কলার প্রাচীর হবে পুরু বা স্থূল মোটা, এবং এদের সেলুলাস এবং পেকটিন 2টা দ্বারাই নির্মিত থাকবে, সেলুলাস প্লাস পেকটিন। যে পেকটিন কিন্তু ভাজকে নাই, যার কারণে ভাজক টিস্যু কি হইতে পারে, বিভাজিত হইতে পারে। উৎপত্তি কি, প্রাইমারি ভাজক টিস্যুর ভ্রূণ হইতে সেকেন্ডারি ভাজক টিস্যু হইতে আমাদের যেই যেই ভাজক কলা আছে এগুলো হচ্ছে উৎপত্তি লাভ করে। আর স্থায়ী কলা যেটা আছে সেটা হচ্ছে ভাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করে। ভাজক কলা বিভাজন করতে 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 একটা টাইমে যখন বড় হয়ে যায় বা বুড়া হয়ে যায় বা বৃদ্ধ হয়ে যায়, তখন তারা স্থায়ী কলাতে পরিণত হয়, তখন আর তাদের বিভাজন সম্ভব না। প্রত্যেকটা ভাজক কলাই একদিন না একদিন স্থায়ী কলাতে কনভার্ট হবে, স্থায়ী টিস্যুতে কনভার্ট হবে। অবস্থানটা কোথায়? ভাজক কলা থাকে হচ্ছে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে, স্থায়ী কলা থাকে হচ্ছে উদ্ভিদের স্থায়ী অঞ্চলে। স্থায়ী অঞ্চলে কেন থাকে বাবা? কারণ এখানে আর বিভাজনের প্রয়োজন নাই। আর বর্ধিষ্ণু অঞ্চল বলে যেসব পাতা বড় হবে বা যেই সব জিনিসগুলা বা যেসব অঙ্গগুলো উদ্ভিদের বড় হইতে পারবে, বিভাজিত হইতে পারবে, সেই সব জায়গায় ভাজক কলা থাকবে। আর কাজ কি? ভাজক কলার কাজ হচ্ছে উদ্ভিদের অবিরাম অবিরাম বিভাজন করা বা বংশ বৃদ্ধিতে হেল্প করা। আর স্থায়ী কলা যেটা আছে সেগুলো হচ্ছে কি করবে, উদ্ভিদকে একটা শক্তি দিবে, দৃঢ়তা প্রদান করবে, রাফ এন্ড টাফ রাখবে,
বিভাজন তো আর করতে পারবে না। তাহলে উদ্ভিদটা যখন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, দৃঢ়তা প্রদান করবে, স্ট্রংনেস এনশিওর করবে। তো এই হচ্ছে পার্থক্য। 2.5 মার্ক তো তুমি 3টা বা 4টা লিখলে তো সব থেকে ডিসেন্ট, 4টা লিখলেই হবে, 4টা পয়েন্ট বা 4টা পার্থক্য লিখবা। হার্ট অ্যাটাকের 5টা লক্ষণ কি বলবো, 4টা পয়েন্ট হচ্ছে লিখবা। দেখছো, লক্ষণ, কাজ, ধাপ, শনাক্তকারী বৈশিষ্ট্য, পার্থক্য পড়লেই ঢাকা ইউনিভার্সিটিতে কমন বায়োলজি রিটেন। সো আমাদের হার্ট অ্যাটাকের যে 5টা লক্ষণ আছে, 1 নম্বর হচ্ছে বুকে ব্যথা, তারপর হচ্ছে তোমার ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তি, ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, বমি বমি ভাব, ঘুমে ব্যাঘাত। তো মোটামুটি 4টা ইম্পর্টেন্ট যে লিখতে পারো। বুকে অবশ্যই চেস্ট পেইন হবে, ঊর্ধ্বাঙ্গের উপরে কান, গলা, ম্যান্ডিবল, তারপর হচ্ছে তোমার ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস, ঘাসফড়িং এ থাকে, মানে জিহ্বার কথা বলতেছি, এগুলোতে ব্যথা হইতে পারে। আর ঘন ঘন আমরা নিঃশ্বাস প্রশ্বাসে এরকম একটা ব্যাপার হবে। হার্ট অ্যাটাকের হচ্ছে পূর্ব লক্ষণ, বমি বমি ভাব হবে, নৌশিয়া, ঘুমে ব্যাঘাত ঘটবে। পড়ে নিবা, খুবই ইজি, আসলে পড়ায় দেওয়ার মতো কিছু নাই। ওকে, আরেকটা সম্ভাব্য প্রশ্ন আমরা একটু দেখি। এই তো দেখেন, বৈজ্ঞানিক নাম, কমন 20টা বৈজ্ঞানিক নাম তোমাকে পড়তে হবে। যে গৃহমাছি আছে, গৃহমাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে মাস্কা ডোমেস্টিকা। গোলকির্মি যেটা আছে তার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডেস। রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার কি, লোবিও রোহিতা। কাতলা মাছের কাতলা কাতলা। দোয়েল যেটা আছে ক্যাপসিকাস সলোরিস বা স্যালোরিস, ঠিক আছে। তারপরে গোকরা সাপ যেটা আছে ন্যাজা ন্যাজা, ন্যাজা ন্যাজা। তো দেখছো, তোমাদের কিছু যে বৈজ্ঞানিক নাম আমি পড়তে বলছিলাম আসছে কিনা, শনাক্তকারী বৈশিষ্ট্য পড়তে বলছিলাম, কাজ পড়তে বলছিলাম, ধাপ পড়তে বলছিলাম, লক্ষণ পড়তে বলছিলাম, যা পড়তে বলি সেগুলোই ঢাকা ইউনিভার্সিটিতে আসে এবং আসবে। তো লাস্ট মোমেন্টে ঠান্ডা মাথায় তুমি যেটা করবা, বোটানির জন্য 100% হাসান স্যারের বইটা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে একটু রিক্যাপ করবা। আজমল স্যারের যে জুলজি বইটা আছে সেটা একটু আধা ঘন্টা বা 1 ঘন্টা, তুমি মেডিকেলের আগে যে পড়ছিলা দাগানো লাইনগুলা সেগুলো একটু ঢাকা ভার্সিটির জন্য দেখে যাও। এবার মেডিকেলের বায়োলজি প্রশ্নটা আসলে ইজি আসছিল। ঢাকা ভার্সিটি এরকম ইজি প্রশ্নই বায়োলজিতে করে, কখনো ডেপথ থেকে বা খুব বেশি কঠিন করে না। আর দুই একটা ইনফরমেশন যদি অন্য রাইটারের কঠিন বই থেকে আসে, তুমি এমনিও পারবা না, অমনিও পারবা না। সো ফোকাস অন যে আমার কোনগুলা লাগবে, আমার 100 পাওয়ার দরকার নেই, যে ফার্স্ট হবে সেও তো পাবে না। তো আমার যেগুলা দরকার 15টার মধ্যে 10টা 12টা স্ট্যান্ডার্ড এমসিকিউ, ওইগুলোতে তুমি হিট করো, বাকি 2টা বা 3টা দরকার নাই। প্লিজ বুদ্ধিমান হও, একটা সিট এনশিওর করো। তুমি, আমি চাই তুমি চান্স পাও, প্লিজ রিকোয়েস্ট। আর লাস্টে তুমি যেটা কাজ করবা, 10 বছরে যে ঢাকা ভার্সিটির বায়োলজি প্রশ্ন আছে এইগুলো একটু আধা ঘন্টার মধ্যে লাইন বাই লাইন পড়ে যাবা দাগিয়ে দাগিয়ে। আর 5 বছরে যে রিটেন আছে এই রিটেন হচ্ছে সলভ করবা। তো এইটুক যদি আপনি এনশিওর করতে পারেন, ঢাকা ভার্সিটির বায়োলজিতে 15তে 12 থেকে 13 এমসিকিউতে এবং রিটেনের 10 এর মধ্যে 8 বা 9 চোখ বুঝে পাওয়া যায়। বায়োলজিতে আপনি যদি মোটামুটি ভাবে 25 নাম্বারের মধ্যে 20 থেকে 22 এনশিওর করতে পারেন বাবা, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার কথাটা একটু মনে রাখেন। তো এই হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটির বায়োলজি ক্লাস। সময় খুবই সংক্ষিপ্ত, তাই শেষ করে দিচ্ছি। তাহলে আরো অনেক সুন্দর করে আরো অনেক কিছু পড়ায় দেওয়া যাইতো, বাট আমি যা বলছি, যেভাবে বলছি, শেষ সময় যা দেখতে বলছি, এইটুক তুমি যদি বাবা দেখতে পারো, বিশ্বাস করো তোমার পরীক্ষা খুবই ভালো হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি এখান থেকে কমন পাবা, যেগুলো আমি বা যে টার্মগুলো বা যে জিনিসগুলো আমি তোমাকে দেখতে বলছি। তো ঠান্ডা মাথায় এগুলো দেখো। দিস ইজ ইনফিনিটি। সবাইকে ধন্যবাদ। সো সবাই সাবস্ক্রাইব করে ফেলবা চ্যানেলটা, বন্ধুদের জানাবা। প্রত্যেকে ঢাকা ভার্সিটিতে চান্স এনশিওর হোক। সবার জন্য অনেক অনেক শুভকামনা। প্রত্যেকের জন্য অনেক বেশি দোয়া থাকলো। সো থ্যাংক ইউ। দিস ইজ ইনফিনিটি।